ঠিক আছে। আরহা আহত দৃষ্টিতে তাকিয়ে হাত নামিয়ে নিল, করুণ কণ্ঠে বলল, বিশ্বাস করুন, আমি জানতাম না যে। কার অনুমতি নিয়ে এসেছেন আপনি? স্বাধীনতা দিয়েছি, মুক্তি দেয়নি। ইসাকের রাগী অকপট আওয়াজ। আরহা কেঁপে উঠল, নিভে আসা ভয়টা চড়া হলো। আবারও কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে বলল, একবার আমার কথাটা শুনুন, একটিবার সুযোগ দিন। আমি আপনাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি? একদিন বাইরে কি বলেছিলাম? এদিকে এত কিছু ঘটে গেল। আমার স্ত্রীর সাথে কিরূপ সম্পর্ক আমার, তা বাইরের লোক এসে জানাবে? বিয়ের প্রস্তাব নিয়ে আসবে? আমি জানতাম না সারাফ এসব করবে। আমি জানতাম না। কি জানতেন না? যারা আপনাকে পছন্দ করে। শুনুন আরহা, আরো ক্লিয়ার করে জানাচ্ছি, আমি বেঁচে থাকতে মুক্তি নেই আপনার। আমি ব্যাস, কথা বাড়াতে চাচ্ছি না আর। আরহা অভিমানে চুপ করে রইল, চোখের জল ঝরালো নিশ্চুপ। সারা রাস্তা কথা হলো না আর। গাড়ি বাড়ির সামনে থামতে চুপচাপ নেমে গেল আরহা। ইসাক তার ঘরের দিকে পা বাড়ালো। বাড়ি জুড়ে থমথমে নীরবতা। আরহা নিজের ঘরে মনমরা হয়ে পড়ে রইল। আবিদা সবটা বুঝেও না বুঝার মতো থাকলো। স্বামী স্ত্রীর ঝামেলায় না জড়ানোই ভালো। তৃতীয় ব্যক্তির সর্দারিতে সম্পর্কে ফাটল ধরে। যদি স্বামী স্ত্রী নিজেরা নিজেদের ভুল বুঝে শুধরে নেয়, সেই সম্পর্ক মধুর হয়, অটুট থাকে চিরকাল। সন্ধ্যায় ক্ষমা চাইবার জন্য ইসাকের ঘরের দিকে গেল আরহা। কাজের লোক জানালো ইসাক বাড়ি নেই, বিকেলে বেরিয়েছে। আরহার বিমর্ষতা বাড়ল, ক্ষতমন নিয়ে ফিরে এলো ঘরে। রাত 11টা অবধি অপেক্ষা করলো ইসাকের, ফিরল না সে। বারবার মোবাইলে চেষ্টা করলো, ফোন ঢুকছে না। হতাশ আরহা। ঘড়ির কাঁটা 11টা 12টা পেরিয়ে 1টায়। আরহা এবার অধৈর্য হয়ে উঠল। যত জরুরি কাজ হোক না কেন, এমন দেরি কোনোদিনও করে না ইসাক। আজ দেরি হচ্ছে কেন? কোনো বিপদ হয়নি তো আবার? অজানা শঙ্কায় বুক ধরফর করছে আরহার। সারাদিন পেটে দানা পড়েনি, রাতে আবিদা জোর করেও কিছু খাওয়াতে পারেনি। নিরাহারে মস্তিষ্ক শূন্য, তীব্র যন্ত্রণায় মাথা টনটন করছে, অনবরত কাঁদছে। এদিকে গায়ের তাপ বাড়ছে, জ্বর নামছে আবার। শরীর মন উভয় দিকে যন্ত্রণায় ছটফট করছে। তীব্র জ্বর নিয়ে সোফায় বসে নির্ঘুম রাত কাটালো অপেক্ষায়। ইসাক ফেরেনি। ভোর হতে 104 জ্বর আরহার, যন্ত্রণায় আকুল। এনার নার্স থেকে নাম্বার জোগাড় করে ডাক্তার ডেকেছে আবিদা। ডাক্তার ওষুধ দিয়ে গেছে। শরীর প্রচণ্ড দুর্বল, চোখ মেলতে পারছে না একদম। নিস্তেজ চেতনাহীন পড়ে আছে, বিড়বিড় করছে বারবার। ইসাককে খুঁজছে। আবিদা ভীষণ চিন্তিত। আরহার জ্বর সম্পর্কে তার ধারণা আছে। জ্বর হলে কিছু মুখে তুলবে না, এমনকি ঔষধও না। কুলকিনারা না পেয়ে ইসাকের খোঁজ করতে দারোয়ান মালিক মিয়ার কাছে ছুটে গেল। কোনো বাড়ির সব গোপন খবর জানে সেই বাড়ির কর্মীরা। মালিক মিয়া অনেক বছর ইসাক সাহেবের সাথে আছে, নিশ্চয়ই সে ইসাকের খবরাখবর জানবে। দুপুর গড়িয়ে বিকালে মিলল। আরহার জ্বর কমেছে সামান্য, এখন ঘুমাচ্ছে। রাতভরের ক্লান্তি আঁকি পল্লবে। মোটা কম্বল মুড়িয়ে বিছানায় জড়সড়ভাবে শুয়ে আছে। আচমকা নিজের তপ্ত কপালে কারো শীতল স্পর্শ পেল আরহা। ঝাপসা চোখে পিট পিট দৃষ্টি মেলে তাকালো। সামনে সবটাই ঘোলাটে, পরিষ্কার হতে সময় লাগলো একটু। বার কয়েক পলক ঝাপটালো আরহা। দৃষ্টি স্পষ্ট হতে দেখলো সামনে অগোছালো ইসাক। তার উস্কো খুস্কো চুল, কপাল ছুঁয়েছে, রক্তিম আঁখি, চিন্তিত মুখ। তীব্র অভিমানে চোখ ভরে এলো আরহার। উঠে বসতে চেষ্টা করলো ইসাক। সাহায্যের জন্য এগিয়ে আসতে সমস্ত শক্তি দিয়ে নিজের সাথে চেপে ধরলো আরহা। ইসাকের বুকে মাথা টেকে হু হু করে কেঁদে উঠল। কণ্ঠে একরাশ অভিমান জড়িয়ে বলল, আমি আপনার সব চুল ছিঁড়ে মাথায় টাক জাগিয়ে দেব। আপনি খুব বাজে ইসাক, খুব বাজে। আমি আপনাকে একটুও ভালোবাসি না, একটুও না। ইসাক না চাইতেও হেসে ফেললো। জ্বরের ঘোরে আবল তাবল বকছে আরহা। আরহার মাথায় আদুরে হাত বুলিয়ে দিতে দিতে বলল ইসাক, আচ্ছা, আগে সুস্থ হন, তারপর টাক জানিয়ে দিন, কেমন? বুকে আগের মতো মাথা ঠেকিয়ে কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে মাথা উঁচিয়ে ঠোঁট উল্টে বলল আরহা। না থাক, টাক মাথায় ভীষণ বাজে দেখাবে আপনাকে। সন্ধ্যা পেরিয়ে ঘোর অন্ধকার, নিকষ আকাশে ঘন কালো মেঘ, বাহিরে তোলপাড় করা বৃষ্টি। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, বিদ্যুৎ চমকাছে প্রচণ্ড। শহর জুড়ে এলোমেলো অগোছালো হাওয়া বইছে। ইসাক বারান্দায় দাঁড়িয়ে, হাতে জ্বলন্ত সিগারেটের আগুন। উদাসীন দৃষ্টি নিকষ আধারে। আধা শোয়া হয়ে বিছানা থেকে ঘাড় উঁচিয়ে দেখল আরহা। সঙ্গে সঙ্গে চোখ মুখ কালো হয়ে এলো, কপালে চিন্তার ছাপ। জ্বরে ছেড়েছে অনেকক্ষণ। বিকালের পর শরীর কিছুটা টনটনে, কিন্তু মনের অশান্তি কমেনি এখনো। ইসাক বাড়ি ফিরেছে ঠিক, কিন্তু কথা বলছে না তার সাথে। আরহা ইসাকের ঘরেই আছে, যত্ন আত্মীতে কোনো কমতি নেই। খানিক পর পর বারান্দা থেকে এসে কপাল ছুঁয়ে জ্বর মেপে যাচ্ছে ইসাক। সময় মতো ওষুধ দিচ্ছে, খাওয়া দাওয়া করাচ্ছে, কথা বলছে না শুধু। আরহা কথা বলার চেষ্টা করলেও এড়িয়ে চলছে, হ্যাঁ না বলে জবাব দিচ্ছে। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে আরহার। ব্যথাতুর মন নিয়ে বিছানায় এপাশ ওপাশ করে গড়াগড়ি করছে।
মন শান্ত না হলে কি শরীরের স্বস্তি মিলে? শব্দহীন কান্নায় বুক ভাসাচ্ছে। না, এভাবে কাঁদলে হবে না। ইসাকের ভুল ভাঙাতে হবে, মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে হবে। তড়াক করে বিছানা ছেড়ে উঠল আরহা। দুর্বল শরীর নিয়ে ছোট ছোট ধাপ ফেলে এগিয়ে গেল বারান্দায়। এলোমেলো হাওয়া বইছে, বৃষ্টির ছিটে ফোঁটা এসে গায়ে লাগছে। হাওয়ায় শীতল স্পর্শে গা শিরশির করে উঠল। গায়ে ভালো করে ওড়না জড়িয়ে নিল আরহা। নিঃশব্দে বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। পিঠ ছুঁই ছুঁই খোপা, সাদা পাতলা ওড়নার কোন হাওয়ায় দুলছে। ইসাক গম্ভীর কণ্ঠে বলল, জ্বর পুরোপুরি সারেনি, এখানে এসেছেন কেন? আতকে উঠল আরহা। সে এখানে আছে ইসাক জানলো কি করে? সে তো কোনো শব্দ করেনি। তাহলে বুঝলো কি করে? সুবাসে নাকি কোনো অদ্ভুত টানে? আরহার ধীর উত্তর, বৃষ্টি দেখতে। ইসাক ঠোঁট বাঁকিয়ে হাসলো, বলল, বৃষ্টি আপনার অপছন্দ? আরহার চুরি ধরা পড়ায় অন্ধকারে চোখ লুকালো, আমতা আমতা করে বলল, আজ ভালো লাগছে। হুট করে ভালো লাগার কারণ? কারো অবহেলা। আরহার অভিমানী উত্তর, অবহেলা তো করিনি। কাছেও তো আসেননি। আমি আপনার কাছেই আছি। মনের দূরত্ব বাড়িয়ে আপনার মুক্তি চাই। একবারও বলেছি? ইসাক ফোঁস করে শ্বাস ফেলল। চোখ মুখ মুহূর্তেই শক্ত হয়ে এলো। গতকালের ঘটনা নিয়ে ভাবতে চাইছে না। যতবার মনে পড়ছে রাগে গা কিরমির করে উঠছে। আর রাগ দমাতে আরেকটা সিগারেট জ্বালিয়ে শক্ত হাতে বারান্দার রেলিং চেপে ধরল। বৃষ্টির বেগ এখন বেড়েছে বেশ। তোলপাড় বৃষ্টি গা ভেজাচ্ছে, শার্ট জায়গায় জায়গায় ভিজে গায়ে লেগে আছে। ইসাকের প্রতি উত্তরে আশায় আরহা। বেশ কিছুক্ষণ পর ইসাকের গম্ভীর আওয়াজ, জারাবকে আপনার কেন পছন্দ? বয়সের জন্য? ইয়ং বলে? আমার ওনাকে পছন্দ না। দেখা করতে কেন গিয়েছিলেন? শেষবারের মতো ধন্যবাদ জানাতে। আমার আড়ালে কেন? যদি রেগে যান। আপনার উপর রাগ হয় না আমার? এখনো রেগে আছেন? না তো, নিজের উপর রাগ হচ্ছে। অন্ধকারে চিকচিক করে উঠল আরহার চোখ। নিজেকে প্রচণ্ড অপরাধী লাগছে। মন তিক্ত অনুভূতিতে বিষিয়ে বুক ভেঙে চুরমার হচ্ছে। আহত কণ্ঠে বলল, আমি আপনাকে আঘাত করতে চাইনি। আমি জানতাম না আরাফ এমন কিছু ঘটাবে। আপনাকে অন্য কারোর সাথে দেখলে সহ্য হয় না আমার। ইচ্ছা করে মেরে ফেলতে থাকে। আরহাত চুপ। রাগে গা ঝাড়া দিয়ে উঠে ইসাক। ক্রোধে শরীরের রক্ত টকবক করছে। নিয়ন্ত্রণহীন হয়ে পাশে বেতে চেয়ার তুলে টেবিলের উপর ছুঁড়ে মারে। টেবিলের কাজ ছিটকে হাতে এসে লাগে, তার চারিদিকে ছড়িয়ে পড়ে। আকস্মিক কাণ্ডে কেঁপে উঠে দুকদম পিছিয়ে যায় আরহা। ফোঁস ফোঁস তপ্ত নিঃশ্বাস ফেলছে ইসাক। রাগে গজগজ করতে করতে বলে, ওই শালা কুত্তার বাচ্চা আমার সামনে আমার বইয়ের বিয়ের প্রস্তাব রাখছে। বড় গলায় বলছে ভালোবাসে। ওকে আমি। আরহার দিকে দৃষ্টি থামে। দরজার পাশে দাঁড়িয়ে থরথর কাঁপছে সে। ঘরের আবছা আলোয় তার দৃষ্টি আতঙ্ক স্পষ্ট। ইসাককে ভয় পাচ্ছে, নিজেকে গুটিয়ে নিয়ে দরজার পাশ ঘেঁষে দাঁড়িয়েছে। জঘন্য গালি দিতে যেও দেয় না। আরাকে দেখে নিজেকে সংযত করার চেষ্টা করে। ঘাড়ের দুপাশে হাত রেখে চোখ বুজে তপ্ত নিঃশ্বাস ফেলছে। নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বেশ কিছুক্ষণ পিনপতন, নীরবতা, ঘন ঘন তপ্ত নিঃশ্বাসের আওয়াজ। আরহা তখনও ভয়ে ঠকঠক কাঁপছে, বুক ধুকপুক করছে, অশ্রু স্নাত আখি। ইসাক বড় বড় ধাপ ফেলে আরহার দিকে এগিয়ে যায়। আরহার মুখোমুখি দাঁড়িয়ে বুকে টেনে জড়িয়ে ধরে। আরহা স্থির, হতভম্ব। আচমকা তীব্র অভিমানে বুক চিরে হুহু করে কান্না বেরিয়ে আসে। কান্না করতে করতে অস্পষ্ট আওয়াজে বলল আরহা, আমি সত্যিই জানতাম না জারাফ এমন জঘন্য প্রস্তাব রাখবে। আমি কোনো সম্পর্কের টানে জারাফের সাথে দেখা করতে যাইনি। কখনো সম্পর্ক ছিল তা ভেবেও যাইনি। শুধু শেষবারের মতো ধন্যবাদ জানিয়ে অতীতের রীতি টানতে গিয়েছি। বিশ্বাস করুন ইসাক, আমি আপনাকে ভালোবাসি। ভালোবেসে ফেলেছি আপনাকে। নিজের ভেতরে দুই সত্তা নিয়ে আর পারছি না আমি। পূর্ণরূপে আপনার হতে সেই সম্পর্কের শেষটা জরুরি। শুধু শেষ বিদায় জানাতে তার সাথে দেখা করেছি। শেষের কথাগুলো শুনে ইসাক বিহবল, বিমূঢ়, শান্ত। আরহার ভালোবাসার স্বীকারোক্তি ইসাকের জ্বলন্ত আগ্নেয়গিরিকে জলের মতো শান্ত করে দিয়েছে। ইসাকের বুকে মাথা রেখে অনবরত কেঁদে যাচ্ছে বেখেয়ালি আরহা। তীব্র অভিমান বুকে চেপে কি ভয়ঙ্কর কাজ করে ফেলেছে সেসব থেকে অবিজ্ঞাত আরহা। চোখের পানিতে বুক ভাসাচ্ছে ইসাকের। আরহার গাল চেপে মুখ উঁচু করল ইসাক। নিভু নিভু আলোতে আরহার অশ্রুস্নাত আখিতে চোখ রাখলো। আরহা তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। চোখের পানি মুছে দিয়ে কপালের সাথে কপাল মিলালো ইসাক। কান্না থামালো আরহার। সরল দৃষ্টি ইসাকের মুখ পানে অনড়। ঠোঁট মেলে হাসলো ইসাক। ফিসফিস করে বলল, ভালোবাসেন আমায়? আরহা মুখ তুলে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো, যেন চুরি ধরা পড়েছে তার। ছটফট করছে, দৃষ্টি লুকানোর চেষ্টা করছে। ইসাক এবার শব্দ করে হাসলো। হুট করে আরহার আধা খোলা খোপা খুলে দিল। লম্বা কোমর ছড়ানো চুল ছড়িয়ে পড়ল পিঠে। আরহা বিচলিত হলো। ঘরের দিকে পা বাড়াতে ঘাড়ের পেছনে হাত রেখে কাছে টানলো ইসাক। মিলিয়ে নিল সাথে।
ঘাপটি বাতাস আরহার মুখে এসে পড়ছে বারংবার। কাঁধে ছড়িয়ে থাকা অবাধ্য চুল উঠছে আরহার। ফোলা ফোলা আঁখি, মায়াবী চাহনি। ইসাক আবারও জিজ্ঞাসা করল। ভালোবাসেন আমায়? এবার আরহার চাহনি করুণ হলো। চেহারায় লাজুকতা ছড়িয়ে পড়ল। মাথা নুয়ে নিল। আরহার চোখে মুখে লাজুক আভা। ইসাকের বেশ লাগছে। কোমরে হাত পেঁচিয়ে কাছে টেনে আনলো। চিবু কুচিয়ে মুখ তুলে বলল ইসাক। ভালোবাসি না বলা অব্দি নিস্তার নেই আপনার। আরহা এবার কাঁপতে শুরু করলো, ভয়ে না অনুভূতিতে। কণ্ঠে প্রচণ্ড তৃষ্ণা, নিঃশ্বাসের ওঠানামা, ভারী ভারী শ্বাস ফেলছে। ধীর আওয়াজে বিড়বিড় করে বলল আরহা। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ইসাকের বুকে শীতল হাওয়া বইছে। বৃষ্টি যেন ভুবনে নয়, তার বক্ষপিঞ্জরে ঝরছে। অনুভূতিতে কাছে টেনে আরহার কপালে ঠোঁট ছুঁয়ে চোখ বুজে নিল। পৃথিবীর সব স্নিগ্ধতা, স্বস্তি যেন ধরা দিল তার মনে। ভোর কাটিয়ে সকাল হচ্ছে মাত্র। পরিষ্কার আকাশ। রোদপুর চেয়ারম্যান অফিসে ইন্সপেক্টর জিহাদ। মুখে মুখেই হাতলযুক্ত চেয়ারটায় নুয়াস চৌধুরী। জানালা ডিঙিয়ে স্বচ্ছ রোদ এসে ধরা দিচ্ছে ঘরে। ইন্সপেক্টর জিহাদের তীক্ষ্ণ দৃষ্টি নুয়াসের দিকে। বেশ গম্ভীর আওয়াজে প্রশ্ন করল জিহাদ। ময়না হত্যার রাতে আপনি কোথায় ছিলেন? নুয়াস বেশ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। চেয়ারম্যান বাড়িতে। তথ্য অনুযায়ী সে রাতে আপনি গাড়ি এতিমখানার বাইরে ছিল। বাড়িতে আমার ছোট বোনের জন্মদিন আসিল। এতিমখানার পোলাপান গেছিল। গাড়ি নিয়ে তাদের নামাইতে আসছিলাম। আর যমুনা হত্যার রাতে কোথায় ছিলেন? বাড়িতে। জিহাদ ঠোঁট বাঁকিয়ে হাসলো। মিথ্যা। ক্রাইম স্পটে আপনার চাকার দাগ রয়েছে। ওইটা আমার বোনের জামাইয়ের জমি, সেইখানে আমি থাকতেই পারি। এতে দোষের কি? হ্যাঁ, থাকতে পারেন আপনি, কিন্তু ঘটনার রাতে সেখানে থাকা সন্দেহজনক নয় কি? কি কইতে চান আপনি? খুনি আপনি। কি প্রমাণ আছে আপনার? দুজনের ডিএনএ রিপোর্ট। নুয়াস দমে গেল। এবার জিহাদের ঠোঁটের কোণে বাঁকা হাসি। খানিকক্ষণ চুপ থেকে গম্ভীর আওয়াজে বলল নুয়াস। কত টাকা লাগবে আপনার? আইনের লোকেদের ঘুষ দিচ্ছেন নুয়াস চৌধুরী, এর শাস্তি জানেন? নুয়াস এবার অট্টহাসিতে ফেটে পড়ল। নুয়াসের সাথে তাল মিলিয়ে হাসতে শুরু করলো ইন্সপেক্টর জিহাদ। নুয়াস হাসতে হাসতে বলল। কেমন লাগলো অভিনয় বন্ধু? দুর্দান্ত। এখনো আগের মতোই রয়ে গেছিস, পুরো শয়তান। আজকাল এতিমখানার মেয়েদেরও ছাড় দিচ্ছিস না। নুয়াস বুক ফুলিয়ে গর্বের সাথে বলল। আমার বাপের টাকায় এতিমখানায় চলে। ওগো ওপর আমার অধিকার। শালি ময়নারে এক রাতের জন্য আফসে চাইছিলাম। শালি নীতিজ্ঞানের দোহাই দিল, বাপজানের ভয় দেখাইলো, তাই ধর্ষণ করে মাইরা দিলাম। জিহাদ হাসলো, যেন বেশ মজা পেয়েছে। বলল। আর যমুনা? ওই শালিরও সেম কেস। আফসে চাইছিলাম, রাজি হয় নাই মাগি। এক ছোকরার সাথে পীড়িত করে, তাই ছোকরার সামনে ধর্ষণ কইরা দুইটারে একলগে মাটি চাপা দিয়ে দিছি। কাম খতম। কথাগুলো নুয়াস বেশ স্বাভাবিকভাবে বলল, যেন সবগুলো মানুষ নয়, কোনো নির্জীব বস্তু। উত্তরে হেসে হেসে বলল জিহাদ। বয়স 40 ছুঁই ছুঁই, এখনো যৌবন জ্বালা মিটল না তোর? এখনো এত চাহিদা, এত জোর? বাহ বন্ধু বাহ। এই গ্রাম আমার বাপের। এই গ্রামের ওপর আমার রাজত্ব। এই গ্রামের হগল মাইয়া আমার দাসী। এই কেস ডিসমিস করতে কত লাগবো ইন্সপেক্টর সাহেব? নুয়াস টাকা ভর্তি মিষ্টি প্যাকেটটা টেবিলে রাখলো। জিহাদের লোভাতুর দৃষ্টি সেদিকে ইনিয়ে বিনিয়ে বলল। তুই বন্ধু মানুষ, যা ভালো লাগে দে। নুয়াস দাঁত বের করে বিচ্ছিরি হেসে টাকাগুলো জিহাদের দিকে এগিয়ে দিল। জিহাদ প্রশস্ত হেসে টাকাগুলো নিয়ে দূর হতে দরজায় দাঁড়িয়ে সবটাই দেখল দারোয়ান শফিক মিয়া। যেখানে জনগণের রক্ষকই ভক্ষক, সেখানে অত্যাচারী তো শক্তিশালী হবে। দিন দিন দুনিয়া থেকে নীতিভীতি উঠে যাচ্ছে। মানুষ হয়ে উঠছে রক্ত পিশাচ, জানোয়ার। ঘৃণায় গা গুলিয়ে আসলো। জমিনে মুখ ভর্তি থুতু ফেললো শফিক মিয়া। বাহিরে ঝুপঝুপ বৃষ্টি। সেই ভোরে শুরু হয়েছে, থামার নাম নেই। আর আকাশ কালো মেঘে ঢেকে। এই বুঝি সন্ধ্যা নামবে। আরহা বেশ সকালে জেগেছে। আজ ভাবিমা বাড়ি ফিরবে। সকাল হতেই ভাবিমার আঁচল ধরে পিছু পিছু ঘুরঘুর করছে আরহা। খুব করে বলছে আর কয়টা দিন থেকে যেতে। আবিদা শুনতে নারাজ। ননদের শ্বশুর বাড়ি এতদিন থাকে নাকি? লোকে কি বলবে? আরহা বেশ করে মর্জি করছে, শুনছে না। মন খারাপ করে ঘরে ঢুকলো আরহা। নাস্তার জন্য ডাকতে এসেছে ইসাককে। আজ অফিস নেই ইসাকের। ঘর অন্ধকার করে ঘুমাচ্ছে। আরহা ছোট ছোট পা ফেলে বিছানার পাশে এসে দাঁড়ালো। উপর হয়ে বালিশে মাথা ডুবিয়ে ঘুমোচ্ছে। পরন্ত চুল কপাল ছুঁয়েছে। সিগারেটের আগুনে পোড়া ঠোঁট জোড়া ফ্যাকাশে শিশুদের মতো ঘুমাচ্ছে। আরহা
আরহা ফ্লোরে হাঁটু ভেঙে বিছানায় চিবুক ঠেকিয়ে পিটপিট দৃষ্টি মেলে দেখছে ইসাককে। বড্ড মায়া লাগলো আরহার। হাত উঁচিয়ে ডাকতে যেও ডাকলো না আর। আঙ্গুল দিয়ে কপালের চুল আলতো করে ছুঁয়ে দিল একটু। বেশ কিছুক্ষণ নিমিষ চেয়ে রইল শুধু। এই তো এই ঘুমন্ত সময়টুকুই আরহা তৃপ্তি মিটিয়ে দেখতে পারে ইসাককে। তাছাড়া জেগে থাকলে সারাদিন শুধু লজ্জায় ফেলে থাকে। আজকাল ইসাককে ভীষণ ভয় হয় আরহার। দিন দিন ভীষণ নির্লজ্জ হচ্ছে লোকটা। হুটহাট যেখানে সেখানে জড়িয়ে ধরে চুমু খায়। আশেপাশে কাউকে তোয়াক্কা করে না একদম। এই তো দুদিন আগের কথা। ফজরের নামাজ সেরে বাগানে হাঁটছিল আরহা। পূর্ব দিকে আউট হাউসের পাশে ছোট বাগানটায় বেশ গোলাপ ফুটেছে। সবুজ পাতার আড়ালে রক্তিম গোলাপে ভরপুর। বাগানে ঢুকে একটা একটা করে গোলাপ ছুঁয়ে দিচ্ছিল আরহা। চোখ বুজে প্রাণ ভরে সুবাস নিচ্ছিল। আচমকা ঘাড়ের কাছে কেউ ফু দিতে আটকে ওঠে আরহা। পেছনে ফিরতে যেয়ে তাল সামলাতে না পেরে যেই মাটিতে পড়বে অমনি কেউ তার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। পিটপিট দৃষ্টি মেলে তাকায় আরহার সামনে। ইসাক দাঁড়িয়ে ভ্রু কুচকে আসে আরহার কাচুমাচু মুখ বানিয়ে অভিযোগ করে। ভয় পেয়ে গেছি একদম। কেউ এমন করে? উত্তরে মিটিমিটি হাসলো ইসাক। বলল, আপনি কি আমি ছাড়া ছোঁয়া সাধ্য কার? তবুও। এদিকে আসুন, শাস্তি আছে আপনার। কেন? কিসের শাস্তি আবার? আরহার হতভম্ব আওয়াজ। আরহার ভীতু মুখ দেখে ফিচেল হাসলো ইসাক। হাতের বাঁধন আরো শক্ত করে ঘনিষ্ঠ হলো আরহার। কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, আমাকে একা ফেলে আসার শাস্তি। কতবার বলেছি আপনাকে ছাড়া ঘুম হয় না আমার। লজ্জায় নিমজ্জিত হলো আরহা। চিবুক ঠেকলো বুকে। লজ্জায় মিইয়ে গেল একদম। বিড়বিড় করে বলল, কি শাস্তি? ইসাক উত্তর দিল না। গাঢ় হাসলো শুধু। আরহাকে বুকে টেনে গালে গভীর করে ঠোঁট ছোঁয়ালো। লজ্জায় আরহার গাল গরম হয়ে এলো। বুক ধকধক করছে। নিঃশ্বাসের বেগ বাড়ছে বারংবার। কোনরূপ ইসাক হতে হাত ছাড়িয়ে বাড়ির দিকে ছুটল। বাড়ির সামনে দাঁড়াতে মুখোমুখি হলো ভাবিমার। ঠোঁট চেপে হাসছে তিনি। আরহার লজ্জা আরো বাড়ল। লজ্জায় জড়সড় হয়ে কোনোভাবে ছুটে গেল ঘরের দিকে। ইসাকের আড়মোড়া ছাড়া আওয়াজে ঘোর কাটল আরহার। আরহা তড়াক করে উঠে দাঁড়ালো। যেই পিছু পা হবার জন্য ধাপ ফেললো অমনি খপ করে হাত টেনে ধরলো ইসাক। হ্যাচকা টানে কম্বল টেনে নিল আরহাকে। আরহা ছাড়া পাবার জন্য হাত পা ছোড়াছুড়ি করছে। ইসাক হাতের বাঁধন মজবুত করে আরহার গায়ের উপর হাত পা ছড়িয়ে দিল। আরহা করুণ দৃষ্টিতে তাকালো। ইসাক চোখ বুজে বাঁকা হেসে বলল, আমার অগোচরে যত ভালোবাসা আপনার, এখন সামনে ভালোবাসুন তো একটু। আরহা লজ্জায় চোখ মুখ খিচে নিল। থতমত আওয়াজে বলল, নাস্তার জন্য ডাকতে এসেছি। 20 মিনিট হলো এসেছেন, কই ডাকলেন না যে? আরহার বিস্ফোরিত আওয়াজ। জেগেছিলেন আপনি? আপনি আমার আশেপাশে, টের পাবো না আমি? হাত পা ছাড়াবার চেষ্টা চালিয়ে বলতে লাগলো আরহা। উঠুন, নাস্তা সেরে নিন। ইসাকের রুখা আওয়াজ। চুপচাপ শুয়ে থাকুন, ঘুম হয় না আমার। কপালে চিন্তার ভাঁজ পড়ল আরহার। অনেক বেলা হয়েছে। হোক। আর ইসাকের নিমিষ আওয়াজ। আরহা শুয়ে রইল কিছুক্ষণ। ইসাক আরহার ঘাড়ে মুখ ডুবিয়ে চোখ বুজে। চোখে ঘুম নেই আরহার। দৃষ্টি দূর আকাশে নিবদ্ধ। কানের কাছে মুখ নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল ইসাক, কি দেখছেন? বৃষ্টি। আপনার সাথে দেখতে বেশ পছন্দ। ঠোঁট মেলে হাসলো ইসাক। চোখ খুলে আরহাকে নিজের দিকে ফিরিয়ে নিল। আরহার অবাধ্য কেপ কানের পিছনে গুজিয়ে দিতে দিতে বলল, ভাবি চলে যাবে বলে মন খারাপ? কি করে বুঝলেন? আপনার উদাসীন আওয়াজ। আরহার উজ্জ্বল মুখ অন্ধকারে ঢেকে কপালে গাঢ় এক চুমু এঁকে দিল ইসাক। বলল, মাসের শেষে রোদ পুজে বেশ কিছুদিন ছুটি কাটাবো, কেমন? সত্যি? একদম সত্যি। আরহার বেজার মুখে বিশাল হাসি রেখা ফুটলো। ভাবির কাঁধে মাথা রাখে আরহা। কোলে মাথা রেখে শুয়ে আছে আনা। এই কয়েকদিনে আবিদার সাথে বেশ গভীর সম্পর্কে জুড়ে গেছে আনা। আবিদার বিদায়ক্ষণে মন কাঁদছে খুব। চোখ জলে ছলছল আরহার। কাঁদো কাঁদো কণ্ঠে আবদার করলো আরহা। আর কয়েকটা দিন থেকে গেলে হয় না ভাবিমা? অনেক দিন হলো এসেছি, এবার বাড়ি ফিরতে হবে যে। তুমি চলে গেলে মন খারাপ হবে আমার, একা লাগবে খুব। আবিদা হাসলো, বলল, এখন এটাই তোর বাড়ি, তোর ঘর, মানিয়ে নিতে হবে সব। তিরু, বিয়ের পর মেয়েদের স্বামীর পরিচয় সব। এটাই তোর ঘর, এটাই সব। এই বাড়ি, এই সংসার, সবকিছুর দায়িত্ব এখন তোর। আমি জানি তুই সব পারবি, তোর উপর সেই বিশ্বাস আছে আমার। আরহা ঘাড় হ্যাঁ সূচক নাড়ালো, মানে সে পারবে। গাড়ি চড়ার সময় আরহাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিল আবিদা। আরহার হাত ইসাকের হাতে তুলে দিয়ে বলল,
আমার নিজের কোনো সন্তান নেই। আরহা আমার ননদ না, আমার সন্তান। বিয়ে হয়ে এসে এইটুকু দেখেছি ওকে। নিজের সন্তানের মতো আদর যত্নে তিল তিল করে বড় করেছি। কোনো কষ্ট লাগতে দিইনি গায়ে। আপনার হাতে আমার প্রাণের চেয়েও প্রিয় মানুষটাকে, আমার সন্তানকে তুলে দিচ্ছি। সবসময় সুখে রাখবেন তাকে। ইসাক মাথা দোলালো, মৃদু হেসে গাড়িতে চলল আবিদা। জানালার কাছ হতে মুখ বের করে চেয়ে রইল আরহার ছলছল মুখ পানে। সময় গতিশীল। আবিদা রোদপুরে ফিরে গেছে অনেকদিন। ভাবিমাকে খুব মনে পড়ে আরহার। বেলা করে দিনে দুবার ফোন করে আবিদাকে। ভাবি মায়ের কথা মতো অতীত ভুলে সংসারে মন দিয়েছে সে। অতীত যত ভয়ঙ্করই হোক না কেন, জীবনে এক সঠিক মানুষ থাকলে সব ভুলিয়ে আলোর দিশা ঠিক ফিরিয়ে আনে। আরহার জীবনে সেই আলোর দিশা ইসাক। জীবনটা বেশ গুছিয়ে গেছে। একা হাতে দক্ষভাবে সংসার সামলাচ্ছে আরহা, পাশাপাশি অ্যানার দেখাশোনাও করছে। আজকাল অ্যানার সাথে বেশ ভাব জমেছে তার। অ্যানা ধীরে ধীরে তার সাথে স্বাভাবিক হচ্ছে। মাঝে মাঝে মিষ্টি করে আলতো স্বরে ডাকে ভাবি। তখন খুশিতে চোখ ঝলঝল করে ওঠে আধার। সন্ধ্যা নেমেছে, চারিদিকে আধার চেপে আসছে। থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে, নিকষ কালো আকাশ গুরুম গুরুম ডাকছে। রাতের রান্না সেরে মাত্রই ঘরে ফিরেছে আরহা। গা থেকে মশলার ঘ্রাণ আসছে। এই বুঝি বাড়ি ফিরবে ইসাক। তাড়াতাড়ি গোসল সেরে কামিজ পাল্টে মেরুন জামদানি জড়িয়ে নিল গায়ে। কুচিগুলো সুন্দর করে গুছিয়ে কোমরে গুজে নিল। ইসাক ভীষণ গুছানো মানুষ। ওনার রুচিশীলতা বেশ উন্নত। সবকিছু নিটল ত্রুটিহীন চায় তার। চিরুনি হাতে তুলে ড্রেসিং টেবিলে আবারও রেখে দিল আহরা। দৃষ্টি বারান্দায়। বাইরে ঝুম বৃষ্টি সময়ের সাথে পাল্লা ধরে বাড়ছে শুধু। ইসাক এখনো বাড়ি ফেরেনি। মাঝ রাস্তায় আটকে গেছে বুঝি। চিন্তা ভীতি জেঁকে ধরল আরহাকে। মুখ ভার করে বসে পড়ল খাটে। বিদ্যুৎ চমকানো তীব্র আওয়াজে তালা লাগলো কানে। ভয়ে দুহাতে কান চেপে ধরল আরহা। বজ্রপাত আশেপাশে কোথাও পড়েছে। আরহা ভয়ে জড়সড় হয়ে বিছানার কোণ ঘেঁষে। বৃষ্টি কোন কালে তার জন্য শুভবার্তা বয়ে আনেনি। জীবনের ভয়ঙ্কর ঘটনাগুলো সব ঘুরে ফিরে কেন যেন বর্ষণের দিনেই ঘটে। বিছানা হাতে কাপা কাপা হাতে ফোন খুঁজে বের করলো। আবছা অন্ধকার ঘরটায় মোবাইলের আলো ভাসছে একটু। বারবার ইসাকের মোবাইলে ফোন করছে, ফোন বাজছে, তুলছে না কেউ। ভয়ে চোখ মুখ কুচকে এলো আরহার। আঁখি কোণ ঢাকলো জলে। বুক চিরে ভারী নিঃশ্বাস বেরিয়ে এলো। চোখের সামনে সবকিছু যেন আধার কালো। নিঃশ্বাসের গতি বাড়ছে প্রখর। প্রচণ্ড ভয়ে ফোঁস নিঃশ্বাস ফেলছে। অন্ধকারে আচমকা কেউ পেছন হতে জড়িয়ে ধরল তাকে। আরহা আটকে উঠল ভয়ে। চিৎকার করতে যেও নিজেকে সামলে নিল। সুবাসটা বেশ পরিচিত। চোখ বুজে গভীর শ্বাস টানল। বুক শান্তিতে ভরে এলো আরহার। জাপটে পড়ল মানুষটার বুকে। দেহে যেন প্রাণ ফিরেছে। কণ্ঠে অভিমান জড়িয়ে বলল, এত দেরি করলেন কেন? ভয় হচ্ছিল আমার। ইসাক স্মিত হাসলো। আরহার দুগালে হাত রেখে উঁচু করলো মুখ। সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো সামনে থাকা নিদারুণ মেয়েটাকে। ভেজা ভেজা কেশে লেপ্টে আছে চোখ মুখ। অশ্রুসিক্ত স্বচ্ছ আখি জোড়ায় অজস্র অব্যক্ত শব্দ। অভিমানে দাঁত দিয়ে ধরে রাখা ফোলা ফোলা ঠোঁট জোড়া তিরতির কাঁপছে। মেরুন জামদানিতে কি অসাধারণ লাগছে। ঠিক যেন ঘন বর্ষণ মুখর স্নিগ্ধ গোলাপ। ইসাকের হৃৎপিণ্ড কেঁপে উঠল খুব। নিঃশ্বাসের প্রখরতা বাড়ছে প্রচুর। ইসাক অপলক চেয়ে রইল শুধু। গালে আঙ্গুল ছুঁয়ে দিয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, কিসের ভয় আপনার? আপনাকে হারানোর। এই যে আমি আপনার। যদি হারিয়ে যান আবার? আরহার স্বচ্ছ আখিতে সরল প্রশ্ন, দৃষ্টিতে প্রমার আলো। কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রইল ইসাক। এই দৃষ্টিতে অঢেল ঘোর। ঘাড়ে হাত রেখে কাছে টেনে এনে কপালে গভীর ঠোঁট ছোঁয়ালো ইসাক। বুকে মিলিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলল, কখনো হারাবো না আমি। চিরকাল আপনার পাশে থাকবো, ছায়া হয়ে আপনার কাছে। দৃঢ় আস্থা নিয়ে ইসাককে শক্ত করে জড়িয়ে ধরল আরহা। ইসাকের বুকে টেনে নেওয়ায় আরও আহ্লাদি হয়ে উঠল আরহা। অজানা ভয় অভিমান কেঁদে উঠল। এতক্ষণ ধরে রাখা কান্না অশ্রুর জলে গড়িয়ে পড়ল। চুলে হাত বুলিয়ে দিল ইসাক। আলতো কণ্ঠে বলল, কান্না বন্ধ করুন আরা, আপনার কান্না সহ্য হয় না আমার। আরহা শুনল না, কেঁদেই যাচ্ছে। ইসাক চুলে হাত ডুবিয়ে শক্ত করে কোমর চেপে ধরল আরহার। আলতো কণ্ঠে বলল, রোমান্টিক আবহাওয়া। ভেবেছিলাম বাড়ি ফিরে আপনার চোখে চোখ ডুবে এক কাপ চা খাবো, কিন্তু তা আর হলো কই। চায়ের তৃষ্ণা বুঝি আপনার চোখে জলে মিটিয়ে নিতে হবে। আরহা শুনল না। বেশ কিছুক্ষণ পর ফোপানো থামালো আরহার। এখনও অফিসের কাপড় ছাড়েনি ইসাক। আরহাকে শান্ত করার চেষ্টায় বুকে জড়িয়ে ঠায় দাঁড়িয়ে আলতো হাতে আরহার চুলে বিলি কাটছে। ফোনের আওয়াজে ঘোর কাটে আরহার। লজ্জায় নিমজ্জিত ছোট ছোট ধাপ ফেলে সরে দাঁড়ালো। আর চোখে ইসাকের মুখ পানে চাইলো একবার। চোখাচোখি হতে দৃষ্টি লুকালো। বিছানার উপর মোবাইলটা বাজছে অনবরত। সেদিকে এগিয়ে গেল আরহা। রিসিভ
করতে অপর পাশ হতে ভাবির মিষ্টি আওয়াজ ভেসে এলো। আর চোখে ইসাকের দিকে তাকাতে মুচকি হেসে সম্মতি জানালো ইসাক। ভাবির ফোনে মগ্ন হয়ে বারান্দার দিকে পা বাড়ায় আরহা। ফোনে ঘন্টা প্রায় ভাবির সাথে কথা সেরে রুমের দিকে অগ্রসর হয়। বারান্দার দরজার সামনে ইসাকের আকস্মিক আগমনে চমকে উঠে বেশ। শার্ট পাল্টে 2 মগ চা হাতে দাঁড়িয়ে ঠোঁটের কোণে মনোরম হাসির রেশ। আমোদ কণ্ঠে বলল, এই রোমান্টিক আবহাওয়া মিস হয়ে যাওয়া বোকামি হবে বোধহয়। আরহা হেসে ফেলল, বলল, আবদার আছে আমার। আপনার সব আবদারে রাজি আমি। গিটার বাজিয়ে গান শোনাতে হবে। দৃষ্টি ছোট করে মুখ বাঁকিয়ে জিজ্ঞাসা করলো ইসাক। সত্যি কি? আরহা মৃদু হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। অন্ধকার ঘরের বিছানার সামনে মাঝারি ডিভাইনটার ইসাকের কাঁধে মাথা রেখে আরহা। ঘাপটি বাতাস এলোমেলো করছে চুল, বর্ষণে চিটে ফোটাও গায়ে লাগছে একটু। ইসাক গিটারে সুর তুলছে মৃদু। ঘোর লাগা দৃষ্টি আরহার মুখ পানে। আরহার হাতে চায়ের মগ থেমে থেমে খাচ্ছে। খানিক পর পাশ থেকে মিষ্টি গানের আওয়াজ ভেসে এলো। ইসাকের গানে ডুবে আরহা কাঁধে মাথা রেখে চোখ বুজে অনুভব করছে প্রত্যেক সুর। যেন ইসাকের প্রত্যেকটা সুর শব্দ আরহাকে ঘিরে তৈরি। গানের সুর বাতাসের শীতল স্পর্শ গায়ে শিহরণ তুলছে। আরহার কেঁপে কেঁপে উঠছে, তিরতির করে কাঁপছে ঠোঁট। ইসাক গভীর অনুভূতিতে বুকে জড়িয়ে করে তুলে নিল আরহাকে। ছোট ছোট স্পর্শে গাল ছুঁয়ে দিল। প্রাত্যহিকের মতো আজও নেশা করে বুধ নুয়াস। খাটে হেলান দিয়ে গাজায় একের পর এক টান দিচ্ছে। এক হাত ঘোমটা টেনে পদতলে বসে পা টিপে দিচ্ছে আবিদা। চোখে মুখে চিন্তার ছাপ। অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছে, কিন্তু ভয়ে আতঙ্কে তা বলতে পারছে না। বেশ কিছুক্ষণ চুপ থেকে সাহস জুটিয়ে ধীর আওয়াজে ডাকলো নুয়াসকে। শুনছেন? নিদ্রালস চোখ জোড়া মেলল নুয়াস। ঘাড় ফিরিয়ে বাঁকা দৃষ্টিতে আবিদার দিকে চাইল। চোখ উঁচিয়ে আর চোখে নুয়াসকে একবার দেখলো আবিদা। ভয়ে কাঁপা কাঁপা আওয়াজে বলল, তিরুর বিয়ে হয়ে গেছে, বাড়ি শূন্য শূন্য লাগে, তাই বলছিলাম কি যদি আমাদের সন্তান। এতটুকু বলতে জোর আওয়াজে চেঁচিয়ে উঠল নুয়াস। আধা শোয়া ছেড়ে উঠে খপ করে আবিদার চুলের মুঠি চেপে ধরে। আল্লাহ! বলেই ব্যথাতুর আর্তনাদ করে উঠল আবিদা। আবিদার মুখের সামনে মুখ এনে চেঁচিয়ে উঠল নুয়াস। দাঁত কিরমিরি দিয়ে বলল, বুড়াকালে উড়োজাহাজ চালানোর শখ হয়েছে তোর মাগি। তিরুর বিয়া হইয়া গেছে, এখন বাচ্চা ফয়দা কইরা বাড়ির মালকিন হবি তুই। নিজের জায়গা শক্ত কইরা রাজত্ব করবি? তা হইব না। তুই এই বাড়ির বউ না, দাসী। তিরুর দেখাশোনা করতে বিয়া করছি তোরে। আমার বোনের আয়া তুই। কোনো নারী মা হতে চায় না। নুয়াস যেন খেপে গেল। চুলের মুঠি ধরে দেয়ালে সজোরে আঘাত করলো। মাথা ঝিমঝিম করে উঠল আবিদার। মুখ খামচে ধরে চিৎকার করে বলল নুয়াস, তুই নারীর জাত, তোর কোনো ইচ্ছা নাই, আর থাকবো না। আবিদা মৃদু আর্তনাদ করে কেঁপে কেঁপে বলল, তিরুও তো নারী, তাহলে নারীতে নারীতে এত ভেদাভেদ কেন? নেশার গভীর ঘোর। নুয়াসের বিকৃত মস্তিষ্ক আরও খেপে গেল। যেন রাগে ঠোঁট কামড়ে লাঠি খুঁজতে লাগলো। লাঠি এনে আবিদার পিঠে অনবরত আঘাত করতে থাকলো। অকথ্য ভাষায় গালি দিতে দিতে বলল, এত দিমাগ আমার বোনের লগে তোর তুলনা? তুই ফকিরলি, তোর জায়গা আমার পায়ে। এত বড় কলজা তোর, তিরুর লগে নিজের তুলনা দেশ তুই? তিরুর লগে? বলেই অমানবিক নির্যাতন শুরু করলো। আবিদা মা গো, আল্লাহ গো! বলে চিৎকার করছে, যন্ত্রণায় ছটফট করছে। রক্ত জমে গায়ে লাল দাগ হয়ে আছে। এতে বিন্দু মাত্রই ভ্রুক্ষেপ নেই নুয়াসের। রাতভর পৈশাচিক অত্যাচার করে একসময় ক্লান্ত হয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে। অর্ধচেতন আবিদা গুটিসুটি হয়ে মাটিতে পড়ে, যন্ত্রণায় কাতর। চোখে জল, শাড়ির আঁচলে মুখ চেপে কাঁদছে। বেশ ছোট বয়সে বিয়ে করেই বাড়িতে এসেছে। এমন নয় যে বিয়ের আগে নুয়াসের চরিত্র সম্পর্কে সে অনবগত ছিল। সবটাই জানতো, কিন্তু ভাগ্যে নির্মম পরিহাসে বাধা ছিল ঢের। বাবা মা মারা যাবার পর ভাই ভাবি ছিল একমাত্র সম্বল। ভাই ভাবির অভাবে টানাটানি সংসার। ভাইয়ের ঘাড়ে অসীম ঋণ। অর্থের লোভে চোখ কান বন্ধ। চেয়ারম্যান বাড়ি হতে প্রস্তাব যেতে নেচে নেচে রাজি হয় সে। জোর করে বিয়ে দেওয়া হয় আবিদাকে। ভেবেছিল বিয়ের পর ভালোবাসার যত্নে সব ভুলিয়ে দিবে নুয়াসকে, কিন্তু কে জানতো বউ না বোনের জন্যে আয়া আর নিজের জন্য রক্ষিতা চাই তার। এই বাড়িতে এসে প্রত্যেক সম্পর্ক বেশ দক্ষভাবে গুছিয়েছে আবিদা। শুধু স্বামী স্ত্রীর সম্পর্কটাই অগোছালো, এলোমেলো। শুধু কি শ্বাস নেওয়াকে বাঁচা বলে? সেই কবে কতকাল আগে মারা গেছে আবিদা। এখন আছে রক্ত মাংসের দেহ শুধু। এই বাড়িতে এতটা বছর শ্বাস নিচ্ছে।
মাঝে মধ্যে ইট পাথরের দেয়ালও ধিক্কার জানায় তাকে। এই নিয়ে গর্ভে দুবার সন্তান হত্যা করেছে আবিদা। সেই পাপবোধ আজও তাড়া করে তাকে। কতবার প্রাণ দিতে চেয়েছে কিন্তু পারেনি। ওই যে আরহা নামক এক টান যে জুড়ে, হৃৎপিণ্ডের সুতোয় টান লাগে খুব। এই এত বছরে অগ্নিগৃহে আরহাই তো একমাত্র স্বস্তি, শ্বাস নেওয়ার কারণ। ফোঁস করে শ্বাস ফেলল আবিদা। তীব্র যন্ত্রণায় বিষিয়ে গেল বুক। আজ নিজের পরিবার থাকলে বোধহয় এই অর্থহীন বিষণ্ণ জীবনকে নিয়ে বাঁচতে হতো না। দিনের পর দিন এই স্বামী নামক নরপশুর অত্যাচার সহ্য করতে হতো না তাকে। সিঁড়ি ধরে টেনে হিচড়ে দোতলা থেকে নিচতলায় নিয়ে আসছে আরহাকে নুয়ান। আরহা হাত ছাড়াবার হাজারো চেষ্টা চালাচ্ছে, বারবার থামতে বলছে, শুনছে না। টানতে টানতে গেটের দিকে নিয়ে যাচ্ছে আরহাকে। দূর হতে কাজের মহিলাটি ড্যাব ড্যাব করেছে। ভাইয়ের এমন উদ্ভট আচরণে বিমুখ আর একসময় বিরক্ত হয়ে হাত ছিটকে ছাড়িয়ে নিল। শক্ত কণ্ঠে আওড়ালো, আমি যাব না ভাইজান। নুয়ান ক্রুদ্ধ আওয়াজ করল, তোকে আমার সাথে যেতেই হবে। ইসাহক ইব্রাহিম ভালো লোক না তিরু। তোর সাথে যা খারাপ হয়েছে সব এই লোকটাই করেছে। আরহার কণ্ঠে বিরক্তি চুয়ে চুয়ে ঝরছে। এসব তোমাকে কে বলেছে ভাইজান? তোমার বন্ধু জারাফ? নুয়ান কয়েক পলক চুপ থেকে চেঁচিয়ে উত্তর দিল, মিথ্যা তো বলেনি। তোমার মতো ওয়েল কোয়ালিফাইড ডক্টরের থেকে এমন ব্যবহার কাম্য নয় ভাইজান। আমার বোনের জন্য আমি সব পারি। আমি ভালো আছি ভাইজান। কি করে বুঝবো? সে আমাকে ভালোবাসে। তিরু, তুই এখনো অবুঝ। ভাইজান, আমার জীবনের তিক্ত সময়টায় যে মানুষটা পাশে ছিল তাকে ভুল বুঝি কি করে অবিশ্বাস করি? তিরু, সেই সময়টা আমি দেশে ছিলাম না, ক্যাম্পিংয়ে ছিলাম। দেশের মাটি ছেড়ে অদূরে। আমার উপরে অভিমান স্বাভাবিক, তাই বলে আমার সব কথা ফেলে দিবি? আমার কথায় বিশ্বাস হচ্ছে না তোর? তুমি যাকে বিশ্বাস করছো সে বিশ্বাসের যোগ্য নয় ভাইজান। ওই লোকটা ঠক, আমাকে বারবার ঠকিয়েছে। ইসহাক আর আমার মাঝে বাধা হতে চাইছে। তোর কথায় যুক্তি আছে। আর আমার কথা যুক্তিহীন? প্রতারক কখনো শুধরায় না ভাইজান, তার রক্তে রক্তে প্রতারণা। তুই ইসাহক ইব্রাহিমের দোষ। তাকে ভালোবাসি ভাইজান। নুয়ান স্তব্ধ হয়ে কয়েক পল তাকিয়ে থাকলো। থপ করে সোফায় বসে পড়ল। স্থির দৃষ্টিতে আরহার মুখ পানে চেয়ে রইল শুধু। আরহা দ্রুত ছুটে গেল সেদিকে। নুয়ানের পায়ের কাছে বসে কান্না ভেজা কণ্ঠে বলল, ভাইজান, আমি ভালোবাসি তাকে, তাকে ছাড়া থাকতে পারবো না আমি। কিন্তু তিরু। কথা কেটে বলল আরহা। আর জারাফের সব অপবাদ মিথ্যা। আমার সাথে ঘটা কোনো কিছুতে ওনার হাত ছিল না ভাইজান। উনি আমাকে ভীষণ ভালোবাসে। আরহা অনবরত কাঁদছে, আঁকি পল্লব জলে ভারী। নুয়ান স্থির হয়ে চেয়ে রইল শুধু। রাগ মিলিয়ে গেছে অনেকক্ষণ আগেই। ছোট থেকে যেই বোনটাকে নুয়ান দেখে এসেছে, আজ আরহা তার বিপরীত একদম। আজ তার চোখে অসমাপ্ত প্রেম, ভালোবাসায় ব্যাকুল, বিচ্ছেদের ভয়, হারানোর যন্ত্রণা। বরাবরই বোনের সামনে ভীষণ রকম দুর্বল নুয়ান। আরহার মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে বলে, কান্না বন্ধ কর তিরু। আচ্ছা, মানলাম তোর কথা, তোকে সাথে নিয়ে যাব না। তবে হ্যাঁ, তোকে কষ্ট দিলে ছেড়ে দিব না ওনাকে। আরহার ভার ভার মুখখানায় হাসির ঝলক ফুটে ওঠে। ভাইয়ের মেজাজ সম্পর্কে অবগত সে। যত তাড়াতাড়ি রেগে যায় তত তাড়াতাড়ি শান্ত হয়। আরহার সামনে তার কোনো রাগ জেদ খাটে না বেশিক্ষণ। দুই ভাই বোন গল্পে মশগুল। কেন খোঁজ নিল না, কেন দেশে ফিরে দেখা করলো না? তীব্র অভিমানে ভাইয়ের সামনে অভিযোগের ঝুলি খুলে বসেছে আরহা। নুয়ান এক এক করে সব খুলে বলছে, বোনের অভিমান ভাঙাচ্ছে। অনেকদিন পর ভাইজানের সাথে গল্প করে মন খারাপ খানিক কমেছে আরহার। গল্পের ফাঁকে নুয়ানের চোখ আটকালো সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা সোনালি চুলের মেয়ের দিকে। ধবধবে গায়ের রং, নীল ঘোলাটে চোখ, চোখে মুখে অদ্ভুত এক সরলতা। পরনে শুভ্র রঙের ফতুয়া, হাঁটুর সামান্য নিচ বরাবর কালো টাইটস প্যান্ট, কোমর বরাবর সোজা সোনালি কেশ। বিদেশিনীর চোখে মুখে চমৎকার বিস্ময়ের ছাপ। অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে নুয়ান। নুয়ানের কৌতূহল দৃষ্টি চোখ এড়ালো না আরহার। নুয়ানের উদ্দেশ্যে বলল আরহা, ইসহাকের ছোট বোন এ না। চমকে উঠল নুয়ান। দৃষ্টি সরিয়ে আরহার পানে ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলল, জানতে চেয়েছি। ভাবলাম জিজ্ঞেস করবে। নুয়ান খানিক চুপ থেকে গলা ঝেড়ে কপাল কুঁচকে আমতা আমতা করে বলল। বিদেশিনী। আরহা স্মিত হাসলো। প্রথমবার ভাইকে মেয়ে বিষয়ক কৌতূহল দেখে অবাক হলো বেশ। বলল, হ্যাঁ, বিদেশিনী। ইসাকের বাবা তুর্কিশ ছিলেন, মা বাংলাদেশি। নুয়ান আর চোখে অ্যানার দিকে চাইল। মেয়েটা অস্বাভাবিক শান্ত, অদ্ভুত কোনো শক্তি আছে মেয়েটার মাঝে। তাই তো মেয়েটার সরলতা এমনভাবে টানছে তাকে। বাড়ি জুড়ে চাপা উত্তেজনা, চিন্তায় এবার বুঝি মাথা ফাটবে আরহার। 3 ঘন্টা হলো অ্যানার কোনো খোঁজ নেই। ইসাককে ফোন করা হয়েছে, রাস্তায় আছে, অফিস থেকে বাড়ি ফিরছে।
বাহিরে গাড়ির আওয়াজ। ইসাক ফিরেছে। ভয়ে জড়সড় আরহা। ঠকঠক কাঁপছে। ইসাকের ক্ষিপ্ত পায়ের শব্দে রুহ কাঁপতে শুরু করেছে। ইসাকের রক্তিম মুখ বাজ খায় আওয়াজ। এখানে তোমাকে কেন রাখা হয়েছে? কেন টাকা দেওয়া হয়? এনাকে দেখাশোনা করার জন্য। নিজের কাজ রেখে কোথায় ছিলে? ইউ আর ফায়ার, আউট। শিলা কেঁদে উঠল। ইসাকের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, স্যার ক্ষমা করে দিন, আমার কোনো দোষ নেই। ওয়াশরুমে ছিলাম, বেরিয়ে দেখি ম্যাডাম ঘরে নেই। স্যার স্যার একটা শেষ সুযোগ দিন, এই চাকরিটা চলে গেলে আমার সংসার পথে নামবে স্যার। ইসাকের কপালে রগ ফুলছে, রাগে ধপধপ করছে মাথা। তড়াক করে ঝাড়ি মেরে পা ছাড়িয়ে নিল। ক্ষিপ্ত কণ্ঠে বলল, ভুল করার আগে ভাবা উচিত ছিল। নাও, আউট। শিলা জড়সড় হয়ে দাঁড়িয়ে গেল। ছোট ছোট পা ফেলে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। আরহা বিহবল হতভম্ব। এই কোন ইসাককে দেখছে সে? হৃদয়হীন, অকরুণ। এই ইসাকের সাথে পুরোপুরি অপরিচিত আরহা। মেয়েটা না হয় সামান্য ভুল করেছে, তাই বলে এইভাবে অপমান করে তাড়াবে? একটা সুযোগ পর্যন্ত দিবে না? আরহা ইসাককে দিকে এগিয়ে এলো, অভয় কণ্ঠে বলল, এখানে শিলার কোনো দোষ দেখছি না। আপনি একবার ওনার কথা শুনে নিন, কি বলতে চাইছে অন্তত একবার। ইসাক রাগী কণ্ঠে গর্জিয়ে উঠল, কারো কোনো কথা শুনতে চাই না। ভুলটা আমারই। আমি আপনার কথা এনাকে আউট হাউস থেকে বাড়িতে এনেছি। যে দায়িত্ব পালন করতে পারেন না, তা আগবাড়ি নেওয়ার প্রয়োজন কি? এমনিতে অনুতাপের গ্লানিতে বুক পুড়ছে, তার উপর ইসাকের শক্ত কথায় প্রচণ্ড আহত হলো। আরহা জলে চোখ চিকচিক করে উঠল। গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নিঃশব্দে কাঁদছে। টু শব্দ পর্যন্ত করল না। আর ইসাক আরহার মুখ পানে ফিরে তাকালো না। বেরিয়ে গেল বাহিরে। চারিদিকে লোকজন ছড়িয়ে দিয়েছে। আশেপাশে সব জায়গায় খোঁজ চলছে। রাগে চিন্তায় ইসাকে পাগল প্রায় অবস্থা। অপরিচিত শহর, এই শহর খুব একটা চেনা জানা না আরহার। তার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা দিয়ে খুঁজছে। বাগান, আউট হাউস সব তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও নেই এনা। বাড়ির পেছনে বাগানটা নিরিবিলি, লোকজন খুব একটা আসা হয় না এদিকে। বিভ্রাট মস্তিষ্ক ক্লান্ত শরীরে ধপ করে বসে পড়ল। শরীর চলছে না, বিষণ্ণতায় ঘিরে ধরেছে চারিপাশ। চোখ মুখ জ্বলছে খুব। মুখে ওড়না পেঁচে হু হু করে কেঁদে উঠল। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল টপ টপ। কি করবে সে? কোথায় খুঁজবে অ্যানাকে? মোবাইল হাতে নিয়ে বসে রইল। ভাবিমাকে একবার ফোন করবে কি? ফোন করে কি বলবে? অ্যানার দায়িত্ব নিয়ে দেখে রাখতে পারল না। হারিয়ে গেছে অ্যানা। ভিতরে অনুতাপ, অনুশোচনা খাবলে খাচ্ছে। দেয়ালে মাথা টেকে থম মেরে বসে রইল। ক্লান্ত মস্তিষ্কে কোনো উপায় খেলছে না আর। চিন্তা শক্তি সব যেন শূন্যতে নেমে এসেছে। আচমকা কানে ফিসফিস আওয়াজে এলো। ভাবি, আরহা ছিটকে উঠল। অ্যানার আওয়াজ না। মাথা ঝাড়া দিয়ে আশেপাশে খুঁজতে শুরু করলো, কোথাও নেই। আরহার অশ্রুস্নাত আখিতে বিভ্রান্তির ছাপ। এই মাত্রই তো অ্যানা ভাবি বলে ডাকলো। সে স্পষ্ট শুনল। হঠাৎ কোথায় গেল মেয়েটা? তবে কি তার ভ্রম ছিল? চিন্তিত মুখ বিহবল আরহা কিছুক্ষণ থম মেরে রইল। মৃদু মৃদু বাতাসে আবারও মিষ্টি স্বরে ভেসে এলো। ভাবি, এবার ভুল হলো না। কান উঁচু করে রেখেছিল। আওয়াজের দিক খুঁজতে বেগ পেতে হলো না তাকে। তড়াক করে উঠে দাঁড়ালো। ঘাড় উঁচিয়ে উপরের দিকে তাকালো। সূর্যের তেজস্বী আলো মুখে তেরছাভাবে পড়ছে। চোখ জোড়া আপনা আপনি বুঝে আসছে। রেলিং ডিঙে ছাদের উপর পা ঝুলিয়ে বসে আছে অ্যানা। হাতে টকটকে শিমুল ফুলের ডাল। খিলখিল করে হাসছে যেন। আরহাকে চমকে দিয়ে বেশ আনন্দ পেয়েছে সে। অ্যানাকে সুস্থ দেখে চোখ বুজে স্বস্তির নিঃশ্বাস ফেলল আরহা। মনে মনে আল্লাহকে হাজার শুকরিয়া জানালো। গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সরু হাসির ঝলক ফুটে উঠল ঠোঁটে। হঠাৎ অ্যানার অবস্থান দেখে আরহা ঘাবড়ে গেল। রেলিংয়ের বাহিরে চিকন সরু জায়গায় বসে আছে অ্যানা। একটু 19-20 হলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। বুক কাঁপছে। আরহা চোখ মুছে তরবর করে বলল, তুমি এভাবেই থাকো, আমি উপরে আসছি। অ্যানার যেন পছন্দ হলো না। কপাল কুঁচকে প্রতিবাদ করলো, তুমি একদম আসবে না। আমি এখানে অনেক মজা করছি, ভালো লাগছে আমার। আরহার ব্যাকুল আওয়াজ। লিসেন এনা, ইউ আর আ গুড গার্ল, রাইট? জিদ করে না, ভাইয়া বকবে। অ্যানা হাত পা নাড়িয়ে কাঁদতে লাগলো। বাহানা ধরলো, না না, ভাইকে ডাকবা না, তুমি আসবা না, আমি এখানেই থাকবো। আচ্ছা আচ্ছা, ভাইয়াকে ডাকবো না, আমি আসবো না, তুমি নড়াচড়া করবে না, কেমন? একটু শান্ত হলো অ্যানা। আরহার চিন্তিত মুখ। কি করবে? অ্যানার জেদ সম্পর্কে ধারণা আছে। কাউকে দেখলেই কান্নাকাটি শুরু করবে। আর ইসাককে ভীষণ ভয় পায়। যদি ভয়ে ছাদ থেকে ঝাঁপ দেয়, না ভুল করা যাবে না কোনো, তাকেই কিছু করতে হবে। অ্যানার দৃষ্টি আকর্ষণ করতে নিচে কাজের বুয়া রুবিনাকে দাঁড় করিয়ে চুপি চুপি পায়ে ছাদের উদ্দেশ্যে রওনা হলো আরহা। ছাদের দরজা মারাতে খিলখিল হাসির আওয়াজ পেল। রেলিংয়ের ওপাশ হতে আসছে। আলতো পায়ে সেদিকে পা বাড়ালো। কয়েক কদম যেতে আচমকা সূক্ষ্ম কিছু বিঁধল পায়। চাপা আর্তনাদ করে উঠল আরহা।
মুখ চেপে নিচে বসে পড়ল। ধারালো টিনে টুকরা লেগেছে, কেটে গেছে অনেক, রক্ত পড়ছে গল গল, যন্ত্রণা করছে খুব। পায়ে হাত চেপে শক্তভাবে চোখ বুজে বসে রইল কিছুক্ষণ। খানিক বাদে চোখ খুলে ফসফস শ্বাস ফেলল। নিজের ব্যথাকে প্রাধান্য দিলে চলবে না এখন। অ্যানাকে সেখান থেকে বের করতে হবে প্রথম। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো, অ্যানার দিকে এগিয়ে গেল, পেছন থেকে জাপড়ে ধরে ভিতরে আনলো। টেবিলের উপর পা রেখে হল ঘরের আরাম কেদারায় বসে আছে আরহা। ব্যথাতুর চোখ মুখ, কোনো ক্রমে পায়ের রক্ত ঝরা থামানো যাচ্ছে না। ক্লান্তিহীন ঝরছে তো ঝরছে। রুবিনা রুমাল চেপে ধরেছে, অসহ্য যন্ত্রণায় ছটফট করছে। ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথা প্রয়াস করে যাচ্ছে আরহা। অশ্রুধারা থামছে না। তীব্র যন্ত্রণায় চোখ মুখ খিচে পাশেই মুখ ভার করে ঠোঁট উল্টে আছে অ্যানা। অনুতাপ শব্দের সাথে পরিচয় না থাকলেও ভাবির এমন অবস্থার জন্য বেশ মন খারাপ হচ্ছে। ভাইয়ের ভয়ে গুটিসুটি হয়ে ভাবির পাশে বসে হন্তদন্ত পায়ের শব্দে চোখ খুলে তাকায় আরহা। ইসাক এসেছে। আধা ঘন্টা আগে ফোন করে অ্যানার খবর দিয়েছে রুবিনা। খবর পেয়ে এক প্রকার ছুটে আসছে ইসাক। এলোমেলো উস্কো খুস্কো চুল, গায়ের শার্ট ঘেমে ধুয়ে একাকার। তীক্ষ্ণ দৃষ্টি আরহার দিক। আরহার ভ্রুদয় শটান হলো। টেবিল থেকে পা নামিয়ে আলতো করে মাটিতে রাখলো। ইসাক বড় বড় পা ফেলে আরহার মুখোমুখি বসলো, পা কোলে তুলে নিল। ভ্রুজগুল কুচকে জখমে আলতো হাত বুলিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে এতখানি কাটলো কি করে? কণ্ঠে চিন্তায় স্পষ্ট উত্তর দিল না আরহা। পাশ হতে রুবিনা বলল, এনা ম্যাডাম রে আনতে রেলিং টপকাইতে যাইয়া পায়ে টিন লাগছে। ইসাক আরহার মুখ পানে তাকালো, দৃষ্টি ফিরিয়ে নিল আরহা। বিরক্তি গুছিয়ে প্রশ্ন করলো ইসাক। আমাকে জানাননি কেন? আরহা উত্তর দিল না। ইসাক ঘাড় বাঁকিয়ে রুবিনাকে জিজ্ঞাসা করলো। ডক্টরকে ডাকা হয়েছে? না সাহেব। খেপে উঠল ইসাক, ধমকে বলল, না ডাকে এখানে বসে আছো কেন? ম্যাডাম না করছে সাহেব। ইসাক ক্রুদ্ধ দৃষ্টিতে আরহার দিকে তাকালো। এতে আরহার হাবভাবে পরিবর্তন এলো না। আগের মতো দৃষ্টি ঝুঁকিয়ে বসে আছে চুপচাপ। ইসাক চেঁচিয়ে বলল, ডক্টরকে এক্ষুনি আসতে বলো, কুইক। রুবিনা দৌড়ে ফোন করতে চলে গেল। ইসাকের ক্রুদ্ধ দৃষ্টি এবার অ্যানার দিক। ভয়ে জড়সড় হয়ে সোফায় ঘেঁষে বসলো। দৃষ্টি এড়ালো না ইসাকের। শক্ত কণ্ঠে চিৎকার করলো, একা একা কেন সাথে এলে? কতবার বলছি ঘর ছেড়ে বাইরে যাবা না। পূর্বের আতঙ্ক তার উপর ইসাকের ভয়ঙ্কর ধমক। কেঁদে দিল অ্যানা। আরহার দিক চেপে জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে হাউমা করে কাঁদতে লাগলো। ইসাক আরো বেশি খেপে উঠল। ওনার পায়ে আঘাত দেখছো না তুমি? অ্যানা চোখ উঁচিয়ে ভাইয়ের দিকে তাকালো একবার, তারপর আবারও কাঁদতে লাগলো। আরহা কোল থেকে পা নামিয়ে নিল। ইসাকের তপ্ত মেজাজার আচরণে বিরক্ত হলো প্রচণ্ড। মুখ খুলল, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে প্রতিবাদী কণ্ঠে বলল, এতটাও শাসন করা উচিত নয় যে মানুষ ভালোবাসতেই ভুলে যায়। ইসাকের ক্ষিপ্ত উত্তর, ও ভুল করেছে, শাসন করা জরুরি। এটাকে শাসন না, শাসানো বলে। ভয় না পেলে দ্বিতীয়বার আবারও এক ভুল করবে। ভালোবেসে বোঝানো যায়। ও বুঝবে। দোষ আপনার। এনার সাথে এতটা দূরত্ব তৈরি করেছেন যে সে আপনাকে ভয় পেতে শুরু করেছে। ইসাক চুপ। আরহা রুবিনাকে ডাকলো। রুবিনা দ্রুত গতিতে ছুটে এলো। আরহা রুবিনার হাতে ভর দিয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে এলো। সেদিন আর নিচে নামলো না আরহা। সারা বিকাল নিজের ঘরে বসে কাটালো। সেই দুপুর থেকে আরহার গা ঘেঁষে অ্যানা। এক সেকেন্ডের জন্য দূরে সরছে না আরহার। ঘরে খাওয়া দাওয়া, ঘুম। ইসাক কয়েকবার আরহার খোঁজ নিতে এলো। প্রত্যুত্তরে হু হা ছাড়া জবাব দিল না আরহা। মনের আকাশে অভিমানের কালো মেঘ। দুপুরে ইসাকের রুক্ষ আচরণে প্রচণ্ড আহত। প্রিয়জন থেকে প্রথম তিরস্কার। রাত গভীর। আরহা বেঘরে ঘুমে। ডক্টরের দেওয়া ঔষধে ঘুম ছাড়ছে না কিছুতে। কোনো রকম রাতে খাওয়া শেষ করে সন্ধ্যা রাতে বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে। আচমকা ঘরের লাইট জ্বলল। তীব্র আলোর ঝলকানিতে ঘুম কাটলো। আরহার পিটপিট দৃষ্টি মেলে তাকালো। ঘুম ঘুম ঘোলা চোখে সামনে তাকালো। কেউ তার দিকে ঝুঁকে আছে। কপালে ভাঁজ পড়লো। চাহনি আরো গাঢ় হলো। সামনে ইসাক। ভীষণ অগোছালো দেখাচ্ছে তাকে। উস্কো খুস্কো চুল, রক্তিম চোখ, শক্ত মুখ। ইসাকের কঠোর চাহনি আরহাকে ঘুরঘুর করছে। মাথায় চিনচিন যন্ত্রণা হচ্ছে। মাথা ধরে ক্লান্ত ভঙ্গিতে উঠে বসলো আরহা। চোখে ভারী ঘুম। বড় হাই তুলল। খোলা কেশ খোপা করতে করতে বলল, এত রাত এখনো জেগে? ঘুমাননি আপনি? নিমেষ দৃষ্টিতে চেয়ে থাকে ইসাক। আরহা আবারও প্রশ্ন করলো, যে চাপ কি খুব বেশি? ইসাকের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। অধৈর্য কণ্ঠে বলল, দুপুর থেকে আমাকে ইগনোর কেন করছেন আপনি? কোথায় ইগনোর করলাম? আপনার কি মনে হয় আমি বাচ্চা আরহা কিছু বুঝি না? আমি কি একবারও তো বলেছি? তবে 6-9 বুঝ দিচ্ছেন কেন? চাপা নিঃশ্বাস ফেলল। ইসাক নির্নিমেষ চেয়ে আছে। আরহা সামনে থাকা এলোমেলো মানুষটাকে খুঁটিয়ে দেখছে। চোখে মুখে অস্থিরতা। অনবরত হাতে হাত কসলাচ্ছে। চাপার আগে কপালে রগ ফুলছে। জায়গা থেকে একটু সরে জায়গা করে দিল। বলল, শুয়ে পড়ুন।
ইসাক তরাক করে উঠে বসলো, নিজের বলিষ্ঠ হাতে আরহাকে কাছে টানলো, কামিজ ভেদ করে আরহার পেটে হাত ছোঁয়াতে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলো। শিহরণে কেঁপে উঠল আরহা, আচমকা খোপা খুলে দিল, লম্বা লতানো কেশ ঝরঝর করে বালিশে ছড়িয়ে পড়লো। আরহার গলায় ঠোঁট ছোঁয়ালো ইসাক, একবার দুবার অনেকবার, ধীরে ধীরে আলতো চুমু তীব্র হচ্ছে, কামড়ে রূপ নিচ্ছে। গভীর রাতে ইসাকের এমন অপ্রত্যাশিত কাণ্ডে হতভম্ব বিমূঢ়, শরীর ঠকঠক কাঁপছে, আবেশে চোখ বুজে আছে আরহা। বেশ বুঝছে রাগ অভিমান থেকে ইসাকের এমন পাগলামো। পা পেঁচিয়ে আরাকে কাছে আনতে ঠোঁটে কামড় রে চাপা আর্তনাদ করে উঠে আরহা। জখম লেগেছে, চোখের কোণ বেয়ে জল পড়ে, কাপা কাপা স্বরে বলে, পায়ে লাগছে। ইসাকের হুঁশ ফিরে চট করে উঠে বসে, বেড সাইডে ল্যাম্প জ্বালিয়ে পায়ের কাছে বসে পড়ে, কোলে পা তুলে খুঁটিয়ে খুঁটিয়ে ব্যান্ডেজ করা পাটা দেখতে লাগে। ইসাকের পা পিছিয়ে ধরায় জখম কাঁচা হয়েছে আবারও, ব্যান্ডেজের উপর রক্তের ছোপ ছোপ দাগ। ইসাক চিন্তিত মুখ করে চেয়ে রইল কিছুক্ষণ, ব্যান্ডেজের উপর কয়েকবার চুমু খেয়ে আরহার কাছে গেল। আরহা তখনও চোখ বুজে, আরহার কপালে অবাধ্য কেশ গুছিয়ে দিতে দিতে প্রশ্ন ছুড়ল ইসাক, খুব লেগেছে? এখনো ব্যথা হচ্ছে? আরহা চোখ বুজে দুদিকে মাথা দুলালো, যার অর্থ না, হচ্ছে না। কপালে গাঢ় চুমু আঁকলো ইসাক, আরহা বুকে মাথা রাখলো। আরহা এবার চোখ খুলল, ইসাকের নরম চুলে কাপা কাপা আঙ্গুল ডুবালো। ইসাক আরো গভীর হয়ে জড়িয়ে ধরল। ইসাকের ঘন ঘন নিঃশ্বাস পড়ছে আরহার বুকে, পিনপতন নীরবতা। একটু একটু চোখ লেগে গেল আরহার। হঠাৎ ইসাকের গম্ভীর আওয়াজের কানে আসলো, নিদ্রা ভাব কেটে গেল, সজাগ হলো। ইসাকের নিমিষ আওয়াজ, ইস্তাম্বুল নীল সমুদ্রের তীরে জন্ম আমার। বাবা তুর্কিশ আর মা ছিল বাঙালি। বাবার ব্রোকেন ফ্যামিলি, দাদা ভাইয়ের 2 পরিবার। দাদি মারা যাওয়ার পর দাদা ছোট দাদির সাথে থাকতেন। বাবা একা, অগাধ সম্পত্তি থাকলেও প্রয়োজনীয় ছিল না কেউ। বাবার একাকিত্ব সঙ্গী হলেন মা। পড়াশোনার সুবিধায় পরিচয় তাদের, তারপর প্রেম, প্রেম থেকে পরিণয়। মায়ের সমুদ্র বেশ পছন্দ ছিল, তাই আদর করে ডাকতে নামায় তরঙ্গ। বাবার হোটেল ব্যবসা ছিল, বিলাসী জীবন নিয়ে বেশ ভালো কাটছিল দিন। এনার তখন 4 বছর। হঠাৎ বাংলাদেশ থেকে নানুর বার্তা এলো, ভীষণ অসুস্থ তিনি, মাকে দেখতে চান। নানা ভাই অনেক আগে প্যারালাইজড। মামাদের বয়স তখন একজনের 18 আর একজনের 19। কামিল লাভ কেউ নয়। দেশে ফেরার জন্য মা কান্নাকাটি শুরু করলো। বাবারই মা বাবার দুর্বলতা। অল্প কিছুদিন সময় নিয়ে ব্যবসা গুছিয়ে বাংলাদেশে ফিরল। দিন কাটছিল বেশ, কিন্তু হুট করে একদিন এক ঝড়ে এলোমেলো করে দিল সবকিছু। বাবা, মা, নানি, নানা, মামারা সহ পুরো পরিবার বিলীন হলো। দানবে থাবা পড়ল আমাদের পরিবারে। মৃত্যু নিয়ে গেল তাদের। চোখের পলকে নিঃস্ব এতিম হলাম। পরিবার বলতে এনা ছাড়া কেউ ছিল না আমার। 14 বছর বসে জীবনের কঠিন থেকে কঠিন রূপ দেখেছি আমি। এই ভয়ঙ্কর দুনিয়ায় বেঁচে থাকার লড়াইয়ে নেমে পড়লাম। এনা তখন মানসিক ভারসাম্যহীন। ইস্তাম্বুলে ফুপির সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। যোগাযোগ হলো, নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ মিলেনি। সাথে বাবা মা না থাকে এয়ারপোর্টে আটকে দিল। 4 বছর থাকতে হলো এই দেশে। এই 4টা বছর ভিন্ন কিছু সহ্য করতে হয়েছে আমাদের। মানুষের কুকুরের মতো আচরণ, উষ্ঠা লাপ্তি, সবটাই সহ্য করতে হয়েছে। আট হইতে পা রাখতে এনাকে এক নিকট আত্মীয়র বাসায় রেখে ছুটে গেলাম নিজের দেশে। মাথায় তখন একটা কথা ঘুরঘুর করছিল, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, এনাকে একটা সুন্দর জীবন দিতে হবে, অতীতের কিছু হিসাব চুকাতে হবে, কাউকে তাদের প্রাপ্য ফিরিয়ে দিতে হবে। ইস্তাম্বুলে পড়াশোনা শেষ করে বাবার ফেলে রাখা জিনিসে হাল ধরলাম। ততদিনে কুকুর বিড়ালের কামড়াকামড়িতে ব্যবসা ধ্বংসের পথে। আস্তে আস্তে পুনরায় সব ঠিক করলাম। বছর বছর এসে এনাকে দেখে যেতাম, কিন্তু ততদিনে খুব দেরি হয়ে গেছে। অতীতের কিছু কালো স্মৃতি মস্তিষ্কে জুড়ে বসেছে এনার। আমাদের মাঝে ভয়ের দেওয়াল ছড়িয়ে আছে। আমাদের আদরের বোন তার ভাইকে ভয় পেতে শুরু করেছে। সকালে আপনার উপর রাগটা সেই ভয় থেকে ছিল। আমি এমন ছিলাম না আরহা, পরিস্থিতি আমাকে এমন বানিয়েছে। আরহা নিরুত্তর, গালে পানি পড়তে ছিটকে উঠল ইসাক। ফুপিয়ে কাঁদছে আরহা, চোখ মুখ লাল ফুলে আছে। ইসাক উঠে বসলো, বুকে জড়িয়ে নিল, জিজ্ঞাসা করল। আরহা চুপ, নিশ্চুপ কেঁদে যাচ্ছে। ইসাক আবারও বলল, আপনার কান্না সহ্য হয় না আরহা। আরহা মুখ খুলল, ভাঙা আওয়াজে বলল, ভুল হয়ে গেছে আমার, আর কোনো দিন আপনার উপর অভিমান করব না, কোনো দিন না। ইসাক ঠোঁট মেলে হাসলো, চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, রাগ কমেছে আপনার? রাগ করিনি, অভিমান হয়েছিল একটু। ইসাক মাথায় চুমু দিল, বুকে মাথা ঠেকিয়ে প্রশ্ন করলো আরহা, একটা কথা বলবো, রাখবেন? শিলাকে জব থেকে বাদ দিয়েন না। বেচারির অভাবের সংসার,
দোষ ছিল না ওনার, মানুষ মাত্রই তো ভুল, তাই না? ইসাক মৃদু হাসলো। আচ্ছা, বাদ দিব না, কাল সকালে ডাকবো, কেমন? আরহার ঠোঁটের কোণে বড় হাসি ফুটলো। ইসাক আরহাকে ছেড়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। আরহাকে ডেকে বুকে হাত রেখে বলল, বুকে প্রচণ্ড জ্বালাপড়া করছে, এদিকে আসুন, আরাম দিয়ে যান একটু। আরহা লজ্জায় মিয়ে গেল, ফিসফিস করে বলল, অসভ্য বুড়ো। আজকাল নুয়ানে যাতায়াত চলছে খুব, আচার ব্যবহারও বেশ পরিবর্তন। এই নিয়ে আরহার কিঞ্চিত সন্দেহ। এই পরিবর্তন আনার জন্য কি? ভাইয়ের হুট করে এমন পরিবর্তনে আরহা বেশ অবাক হচ্ছে, সেই সাথে ভীষণ মজা পাচ্ছে। ভাইকে মেয়েদের সাথে শ্রদ্ধা কাঠখোট্টা আচরণ করতে দেখেছে। বাড়ির অন্য সবার আচরণ থেকে নুয়ানের আচরণ ভিন্ন, একদম একাকিত্ব বেশ পছন্দ। স্কুল কলেজ মেডিকেলে সদ্য প্রথম স্থান স্কুল কলেজ মেডিকেলে সদা প্রথম স্থান দখল করে এসেছে। তেমন দলবেঁধে বন্ধুবান্ধব নেই, হাতে গোনা দু একজন। ওই যা তার দিনে শুরুটা হয় কেমিস্ট্রির বইয়ের পাতায়, আর শেষটাও তাতে। কখনো কোনো মেয়ের প্রতি কিঞ্চিত অনুরক্তি অনুভব করতে দেখেনি ভাইকে। এই নিয়ে বাড়িতে হাজারবার বিয়ের কথা উঠেছে নুয়ানের, কিন্তু তার সংক্ষিপ্ত উত্তর, এখন বিয়ে শাদী করার মতো পর্যাপ্ত সময় নেই আমার। সেখানে অ্যানার প্রতি নুয়ানের দুর্বলতা। এমন নরম আচরণে বিস্মিত হতভম্ব আরহা। রোজ বৃহস্পতিবারের মতো আজও হসপিটালে ডিউটি শেষে সোজা আরহাদের বাড়িতে এসেছে নুয়ান। চোখে মুখে ক্লান্তির ছাপ, মলিন মুখ, চোখের নিচে কালি পড়তে শুরু করেছে। দূর হতে অবলোকন করলো আরহা। চায়ের কাপ নিয়ে ভাইয়ের পাশে বসতে বসতে চিন্তিত ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, খুব ধকল যাচ্ছে ভাইজান, হসপিটালে কাজের চাপ কি খুব বেশি? নুয়ান চায়ের কাপ হাতে ক্লান্ত ভঙ্গিতে স্মিত হাসলো, চুমুক দিয়ে বলল, তেমন কিছু না। তাহলে তোমাকে এমন নরম দেখাচ্ছে কেন? কোনো মানসিক চাপে আছো? তেমন কিছু না, ইদানিং রাতে ঘুম হচ্ছে না। দুষ্টু হাসলো আরহা। বড় ভাই নুয়াসের সাথে বয়সের বেশ পার্থক্য, সেই সুবাদে নুয়াসের সাথে তেমন ঘনিষ্ঠ সম্পর্ক না হলেও পিঠাপিঠি হওয়ায় নুয়ানের সঙ্গে সহজ সম্পর্ক। বেশ খাতির আরহার। ভাইকে খোঁচা মেরে বলল, প্রেম রোগটোক নাকি তোমার? বোনের দুষ্টুমিতে ঠোঁট মেলে হাসলো নুয়ান। বলল, খুব পেয়ে গেছিস তাই না? ডক্টর আমি, রোগ ধরিস তুই, কান মলি দিব। বলেই আরহার কানের দিকে হাত বাড়ালো। আরহা পেছন দিকে সরে গেল, খিলখিল হাসতে হাসতে বলল, ভুল হয়েছে ভাইজান, আর বলবো না, ছাড়ো এবার। নুয়ান কান ছাড়লো। আরহার হাসুজ্জ্বল মুখ পানে চেয়ে রইল অপলক। চকচক করছে চোখ। ধীর কণ্ঠে জিজ্ঞাসা করল, তুই ভালো আছিস তো তিরো? তৃপ্ত হেসে উত্তর দিল আরহা। খুব ভালো আছি ভাইজান। গাড়ির আওয়াজ ভেসে এলো, খুশিতে ঝকঝক করে উঠল আরহার মুখ। ইসাক এসেছে। চওড়া হেসে বলল, উনি এসেছে। বড় বড় ধাপ ফেলে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে ইসাকের হাতের ব্যাগ নিতে নিতে বলল, শুভ সন্ধ্যা। ইসাকের ক্লান্ত শ্রান্ত চেহারা ঠোঁটের কোণে হাসি ফুটল। আরহা মিষ্টি হেসে জিজ্ঞাসা করল, চা করবো? করুন। আচ্ছা। আরহা রান্নাঘরের দিকে রওনা হলো। ভ্যাপসা গরম পড়েছে। ইসাক আরাম কেদারায় গায়ে এলিয়ে দিয়ে টাই টেনে হালকা করল। নুয়ানের দিকে মুখ করে কৃত্রিম হেসে জিজ্ঞাসা করল, কখন এলে? এই তো কিছুক্ষণ। আজকাল আমার বাড়িতে ঘন ঘন যাতায়াত? বোন দিয়েছি যে। ইসাক পাকা হাসলো, বলল, তাই? কিন্তু আমার আন্দাজ নজর রাখছো। আন্দাজ পুরোপুরি ভুল না আপনার। কি চাই? সত্য সামনে আনতে। কোনটা? যেটা আপনি আন্দাজ করেছেন। ইসাক গম্ভীর হলো। সামনের দিকে ঝুঁকে নুয়ানের দিকে তেজি দৃষ্টি ফেলে রাশভারী কণ্ঠে আওড়ালো, আরহা প্রাণ ভ্রমরা আমার। কতক্ষণ? শ্বাস আছে যতক্ষণ। শব্দ করে হেসে উঠল নুয়ান। তার ছিল কণ্ঠে বলল, আমি চাই আমার অনুমান ভুল হোক। আমার বোনের চোখে এক বিন্দু জল এলে আমি তার হিসাব এক সিন্ধুর রক্ত নেব। আপনাকে ধ্বংস করে দেবো ইসাক ইব্রাহিম। ইসাকের জ্বলন্ত দৃষ্টি, দাঁত চেপে গম্ভীর গর্জন। আরহাকে ছাড়ছি না আমি। কি ছাড়ছেন না ইসাক? আরহার আওয়াজে ছিটকে উঠল ইসাক। পাল্টে গেল মুখের রং, ভীতু ভীতু চোখ জোড়ায় চাঞ্চল্য চাহনি, ঠোঁটের কোণে হাসির আঁচ এনে পিছন ফিরল। আরহার চিন্তিত মুখখানা পরক করে ফিচেল হাসল। অভিযোগ করছে আপনার ভাইজান। ভ্রুযুগল কুচকে এলো আরহার। চায়ের কাপ হাতে এগিয়ে এসে বলল, অভিযোগ? চা নিয়ে আরহার হাত টেনে নিজের পাশে বসিয়ে দিল ইসহাক। কাঁধে হাত রেখে বেড়া জালে আবদ্ধ করে বলল, আপনার ভাইয়ের অভিযোগ আমি ছিনিয়ে নিছি আপনাকে। বলুন, সত্যি কি তাই? আরহার চিন্তিত ভ্রুযুগল শটান হলো, হাত ছেড়ে বলল, উফ ইসাক, ভয় পেয়ে গেছি। আমি ভাবলাম না জানি কি নিয়ে কথা হচ্ছে আপনাদের। ইসহাক আবারও বলল, আপনার কি মনে হয়
সত্যি কি আপনার পরিবার থেকে ছিনিয়ে এনেছে আপনাকে? ধুর, বাড়ি ফিরে কি নিয়ে পড়লেন বলুন তো? আমার কি দোষ? আপনার ভাইয়ের অভিযোগ। নোয়ান বাঁকা হেসে বলল, কি জানি, সত্যি হয়তো এমনটাই করেছেন আপনি। বলা তো যায় না, মুখোশের আড়ালে কি লুকিয়ে। আচমকা আরহাকে টেনে বুকে মিশালো ইসহাক। ভাইয়ের সামনে লজ্জায় মিয়ে গেল আরহা। আরহার লজ্জামাখা মুখখানা ঠাউর করে গম্ভীর কণ্ঠে আওড়ালো ইসহাক। অভিযোগ যখন উঠেছে মেনে নিলাম আমি। এমন করে থাকলেও তা নিয়ে বিন্দুমাত্র গ্লানি নেই আমার। মেঘলা আকাশ, বিকালের স্বচ্ছ আকাশে সন্ধ্যার ভার নেমেছে। গুমট পরিবেশ, নীলাম্বরে কালো মেঘেদের আনাগোনা। অন্ধকার চারিদিক, খানিক বাদেই তলপাড় হাওয়া শুরু। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। চিন্তিত মুখ নিয়ে আগুনের সামনে দাঁড়িয়ে আরহা। চায়ের পানি ফুটছে চুলায়, দৃষ্টি জানালার কাজ গলিয়ে গেটে। বারবার হাত ঘড়ির দিকে চোখ বুলাচ্ছে, কপালে চিন্তার ভাঁজ। ঘড়ির আওয়াজে সজাগ হলো কান। চুলার আঁচ কমিয়ে ছুটে গেল দরজার দিক। রুবিনা দরজার দিক এগিয়ে আসতে থামিয়ে দিল, গলা উঁচিয়ে বলল, আমি খুলছি। দরজা খুলে মিষ্টি হেসে সামনে দাঁড়ালো। ইসাকের অসচেতন চোখ সজাগ হলো। আরহার মাথা হতে পা অব্দি চোখ বুলালো। ডাগর ডাগর চোখ জোড়ায় ঘন করে কাজল ল্যাপটানো, মেঘবরণ খোলা কেশ কোমর ছুঁইছুঁই, সরু রক্তিম ঠোঁটে মিষ্টি হাসি। সোনালি পাড়ের কালো শাড়িতে অনিন্দ সুন্দরী লাগছে একদম। আরহার মিষ্টি আওয়াজ, শুভ সন্ধ্যা। ঠোঁট মেলে হাসলো ইসহাক। শুভ সন্ধ্যা। ইসাকের অফিস ব্যাগ হাতে তুলে পিছু পিছু ঘরের দিক পা চালালো। ঘরে এসে জিভানেকা এলিয়ে দিল ইসাক। পাশে বসলো আরহা, তাই হালকা করে কাঁধে হাত ঝুলিয়ে দিল। শাড়ির আঁচলে ইসাকের কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দিতে দিতে জিজ্ঞেস করলো, কেমন কাটলো দিন? ইসাকের ক্লান্ত ভারী আওয়াজ, ভীষণ ব্যস্ত। চা করবো? হুম, আপাতত আপনাকে চাই। আচমকা কোমর টেনে কাছে ধরল ইসাক। আচমকা আক্রমণে হতভম্ব আরহা। শাড়ির ভাঁজে হাত ঢুকিয়ে শক্ত বাঁধনে পেঁচিয়ে ধরল ইসাক। বুকের সাথে মিলিয়ে আরহার কাঁধে চিবুক ঘষতে ঘষতে চোখ বুজে নিল। কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস আওয়াজে বলল, কি ব্যাপার? হুট করে শাড়ি পরেছেন যে? রূপ দিয়ে খুন করার প্ল্যান করছেন নাকি আমায়? ইসাকের চোখে গভীর ঘোর। লজ্জায় মিলিয়ে গেল আরহা। ডাগর ডাগর চোখ জোড়ায় চাঞ্চল্য লজ্জা ভাব। মন উসখুস করছে প্রচন্ড। ইসাকের আগের মতো গভীর আওয়াজ, এত সুন্দর কেন আপনি? আপনার রূপের তপ্ত অনলে জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে আমি। বলেই আচমকা কোলে তুলে নিল। বিছানার দিকে এগিয়ে গেল। বিছানায় শুয়ে ঝুঁকে পড়ল আরহার দিক। উন্মাদের মতো কাঁধে ঠোঁট ছোঁয়াতে ব্যস্ত হলো ইসাক। কাঁধ ছেড়ে গলা ঘাড়ের আশেপাশে চুমু দিচ্ছে, ওষ্ঠ ছোঁয়াচ্ছে বারবার। ধীরে ধীরে সেই স্পর্শ তীব্র হচ্ছে। ঠক ঠক কাঁপছে আরহা। সমস্ত গা জুড়ে ভূমিকম্প চলছে। চারিদিক কালো ঘরে ঝড় নেমেছে। ঝুম বৃষ্টি, ঘন বর্ষণ। আবছা আধার ঘরটা তপ্ত নিঃশ্বাসে ভারী। ফসফস শ্বাসের আনাগোনা। মনে ঘূর্ণিঝড় চলছে আরহার। প্রচন্ড বেগে নিঃশ্বাসের ওঠানামা। গলায় প্রচন্ড তৃষ্ণা। পিটপিট দৃষ্টি মেলে ইসাকের মুখ পানে একবার চাইল আরহা। তার দৃষ্টিতে তীব্র ঘোর। অগোছালো নিভু নিভু আখি জোড়া আর আঁচলবিহীন বক্ষস্থলে। তার দৃষ্টির অস্থির চাহনি ফালা ফালা করছে আরহার বুক। চোখ বুজে নিজেকে সামলে নিল সে। গলায় জোরে নে কাপা কাপা আওয়াজে বলল, আমার কিছু বলার ছিল ইসাক। ইসাক চোখ উঁচিয়ে আরহার চিন্তিত মুখখানা দেখল। অধৈর্য কণ্ঠে বলল, পরে শুনবো সব কথা আপনার। পাগল করে দিয়েছেন আপনি। আপাতত আপনাকেই চাই। কথাটা জরুরি। এখনই বলতে হবে। আরহা হ্যাঁ সূচক মাথা দুলালো। হাতের বাঁধন হালকা করলো ইসাক। শাড়ির আঁচল টেনে দিল আরহার। উঠে বসলো আরহা। তার হাত জোড়া হাতের ভাঁজে নিয়ে নিল ইসাক। ছোট ছোট চুমু এঁকে দিতে দিতে শুধালো, বলুন আরহা, আমি শুনছি। গলা পরিষ্কার করে নিজেকে প্রস্তুত করে নিল আরহা। ভীতু কণ্ঠে বলল, পাবলিকে চান্স হয়েছে আমার। থমকে গেল ইসহাক। হাত ছেড়ে সরু দৃষ্টিতে আরহার মুখ পানে তাকালো। জিজ্ঞেস করলো, অ্যাডমিশন টেস্ট দিলেন কখন? সেইবার যখন ভাইয়ের সাথে বেরিয়েছিলাম। বলেছিলেন বাবাকে দেখতে যাচ্ছেন। মিথ্যে বলেছিলেন?
মাথা ঝুঁকে গেল আরহার। ইসাক গম্ভীর হলো, রাজবাড়ি আওয়াজে বলল, প্রস্তুতি নিলেন কি করে? অনলাইনে। দীর্ঘদিনের পরিকল্পনা? আরহা কিছুক্ষণ চুপ থেকে ভীতু কণ্ঠে বলল। অ্যাডমিশন নিতে। ইসাক খানিকক্ষণ নিরুত্তর বসে গম্ভীর আওয়াজে বলল, সরি, সেই অনুমতি দিতে পারবো না আমি। বিস্মিত আরহা আকুতি স্বর টেনে বলল, পাবলিক ইউনিভার্সিটি আমার স্বপ্ন ইসাক। কমতি কি আপনার? পড়তে হবে কেন? টাকা আছে, দু হাতে খরচ করুন। বাধা কি আপনার? শুধু কি চাকরির জন্য পড়াশোনা? আপনার মতো হাই এডুকেটেড ছেলের পাশে এইচএসসি পাস আমি বড্ড মেমানান। আমার কাছে পারফেক্ট। কিন্তু ইসাক। ইসাক চড়ে উঠল, হঠাৎ ধমকে বলল, আমি একবার না করছি আরহা, দ্বিতীয়বার এ নিয়ে কথা বলতে চাই না। তেজস্বী চোখ রক্তিম মুখ নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ইসাক। বড় বড় পা ফেলে ক্ষিপ্ত পদক্ষেপে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো আরহা, থম মেরে বসে, চোখের কোণে জলের আনাগোনা। ইসাকের এমন রূপে হতভম্ব সে, চলন বলন সম্পূর্ণ আরহার চেনা ইসাক হতে বিপরীত। এটা কোন ইসাক? এই ইসাককে কি আদৌ চিনে আরহা? ঝড় থেমেছে অনেকক্ষণ, নিস্তেজ চারিদিক শো শো হাওয়া বইছে। নিকোষ আধার ডিঙিয়ে বারান্দায় দাঁড়িয়ে আরহা, শাড়ির আঁচল হাওয়ায় উড়ে বারান্দার জমে থাকা পানি ছুঁইছে, সেদিকে বেখেয়াল। তীব্র মন খারাপে গাল বেয়ে অশ্রু ঝরছে, মাঝে মাঝে ফুপিয়ে উঠছে। আচমকায় পেছনতে একজোড়া হাত কোমর চেপে ধরল আরহার। কেঁপে উঠল সে, ঘাড় ফিরিয়ে তাকাতেই থমকে গেল। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে ইসাক। ঘন কালো কেশে মুখ ডুবিয়ে ফিসফিসিয়ে বলল, কাঁদবেন না আরহা, আপনার কান্না সহ্য হয় না আমার। নিরুত্তর আরহা। ইসাক আরো ঘনিষ্ঠ হলো, ঘাড়ে নাক ঘষে গম্ভীর কণ্ঠে বলল, বাইরের বিষাক্ত দুনিয়া, 8-10টা কুকুর বিড়ালের মাঝখানে যাবেন, তা বরদাস্ত করবো না আমি। আমি চাই সর্বক্ষণ চন্দ্রসূদা হয়ে আমার সামনে থাকুন। আমার সাথে কারো কুনজর পড়ুক, তা কি করে সইব আমি? শুক্রবার গতরাতের বর্ষণের পর স্নিগ্ধ সকাল। আড়মোড়া ভেঙে উঠে বসলো ইসাক। আবছা অন্ধকার ঘরটা মৃদু রোদের ছড়াছড়ি। সারা ঘরে চোখ বোলালো আরহা নেই কোথাও। মেজাজ ক্ষুণ্ণ হলো, বিরক্তির আওয়াজ বেরিয়ে এলো, কপালে ভাঁজ পড়লো, চেঁচিয়ে ডাকলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।